আসসালামু আলাইকুম। আইটিক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের বাকি টপিক সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচিত টপিক হচ্ছে নাগরিকের অধিকার, তথ্য অধিকার আইন এবং নাগরিকের কর্তব্য সম্পর্কে। নাগরিকের অধিকার বলতে কি বোঝো? অধিকার বলতে কতগুলো নিয়ম নীতির সুযোগ সুবিধাকে বোঝায়, যেটা একটা মানুষ বা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অধিকার সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকারের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন, অর্থাৎ অধিকার করতে হলে অবশ্যই ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন করতে হবে। অধিকার সকল নাগরিকের মঙ্গল এবং উন্নয়নের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়, তাহলে সেটা নাগরিকের অধিকার হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ নাগরিকের অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে সেগুলোকে বোঝায়। এখন অধিকারের শ্রেণী বিভাগ, অধিকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নৈতিক অধিকার, আরেকটা হচ্ছে আইনগত অধিকার। নৈতিক অধিকার হচ্ছে যে অধিকারগুলো নৈতিকতা বোধ থেকে আসে, এখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকে না, সেসব অধিকারকে আমরা নৈতিক অধিকার বলে থাকি। এছাড়া রয়েছে আইনগত অধিকার। আইনগত অধিকারকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা কিনা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং হচ্ছে অর্থনৈতিক অধিকার। নৈতিক অধিকার বিবেক এবং সামাজিক নৈতিকতা থেকে আসে। এখানে দুর্বলদের সাহায্য লাভের যে অধিকারটা আছে সেটা হচ্ছে নৈতিক অধিকারের উদাহরণ। পরীক্ষার মধ্যে এগুলো এমসিকিউ আকারে চলে আসে, যেমন হচ্ছে দুর্বলদের সাহায্য লাভের অধিকার কোন ধরনের অধিকার। তারপর হচ্ছে আইনগত অধিকার। রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত যেসব অধিকার অনুমোদিত হয়েছে সেসব অধিকারকে আমরা আইনগত অধিকার বলে থাকি। আইনগত অধিকারের প্রথমটি হচ্ছে সামাজিক অধিকার। সুখে শান্তিতে বসবাস করার জন্য রাষ্ট্র কর্তৃক আমরা যে অধিকার পেয়ে থাকি সেটাকে বলে সামাজিক অধিকার। যেমন জীবন রক্ষার অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার, মত প্রকাশের অধিকার, পরিবার গঠনের অধিকার এবং শিক্ষা, আইন, সম্পত্তি লাভ এবং ধর্মচর্চার যে অধিকারটি রয়েছে সেগুলোকে সামাজিক অধিকার হিসেবে আমরা বিবেচিত করব। রাজনৈতিক অধিকার, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেসব অধিকার ভোগ করে থাকি সেগুলোকে আমরা রাজনৈতিক অধিকার বলে থাকি। যেমন হচ্ছে নির্বাচনে ভোট প্রদান করা, নির্বাচিত হওয়া এবং সকল অভাব অভিযোগের যে প্রতিকার ব্যবস্থা রয়েছে সেগুলোকে রাজনৈতিক অধিকারে অন্তর্ভুক্ত। এসব অধিকারের মাধ্যমে পরোক্ষভাবে অংশগ্রহণ নেওয়ার সুযোগ থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জীবন ধারণ এবং জীবনকে উন্নত করা এবং জীবনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেসব অধিকার ভোগ করে থাকি সেগুলোকে আমরা অর্থনৈতিক অধিকার হিসেবে বিবেচিত করে থাকি। কেননা যোগ্যতা অনুযায়ী কাজ করা, ন্যায্য মজুরি লাভ করা, অবকাশ লাভ করা, শ্রম সংঘ গঠন করা সব কিছু অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। এরপর আমরা তথ্য অধিকার আইন সম্পর্কে জানবো। তার আগে জানতে হবে তথ্য অধিকার কি। তথ্য প্রাপ্তির অধিকারকে তথ্য অধিকার বলে থাকে। জনগণের এটি মৌলিক অধিকার, অর্থাৎ তথ্য অধিকার আইন জনগণের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়। তথ্যের অবাধ প্রবাহ সাথে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে 30 মার্চ জাতিসংসদ বিল অনুমোদন করা হয়। তথ্য অধিকার আইন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে 5 এপ্রিল 2009 সালে। অবশ্যই এগুলো হচ্ছে নোট ডাউন করে রাখবে। আর তথ্য বলতে কি বোঝো? কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত কোনো স্মারক বই, যেটা সবকিছু হচ্ছে সুন্দরভাবে লেখা আছে, নকশা, মানচিত্র, চুক্তি, ইচ্ছা, লগ, বহি, আদেশ, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রভাব, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়াকে প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য যে দলিল ব্যবস্থা আছে সব কিছুকেই আমরা তথ্য বলে থাকি। তথ্য অধিকার বলতে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়, যেটা আমরা আগেও বলেছি। তথ্য অধিকার আইনের বিধানবলী সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট প্রত্যক্ষ নাগরিকের যে সরাসরি তথ্য প্রাপ্তির অধিকার থাকবে। কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের তালিকা, সূচিপত্র প্রস্তুত করার জন্য যথাযথভাবে সংরক্ষণ করতে থাকবে, তাহলেই সেখানে তথ্য অধিকার নিশ্চিত হবে। এছাড়া তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার থাকলেও কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের বাধ্যতামূলক নয়। যেমন হচ্ছে নাগরিকের নিরাপত্তা, অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি যে হুমকি আছে সেগুলো হচ্ছে তথ্য অধিকার সম্পর্কে বাধ্যতামূলক নয়। এছাড়া পররাষ্ট্র নীতির কোনো বিষয় আছে, যেমন হচ্ছে এক দেশ যখন অন্য দেশকে সম্পর্ক বা কিভাবে কথা বলবে, বন্ধুত্ব করবে, কিভাবে বিরোধিতা করবে বা যুদ্ধ বাণিজ্য এড়ানোর জন্য যে পরিকল্পনা করবে সেগুলো সবই হচ্ছে বাধ্যতামূলক নয়।
পররাষ্ট্র নীতির অনুসারে, অর্থাৎ পররাষ্ট্র নীতি বলতে কি বোঝো, যেখানে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের রাষ্ট্রনীতি থাকে সেটাকে পররাষ্ট্র নীতি বলে। বিদেশি সরকারের নিকট হতে যে গোপনীয় তথ্য আসে সেটাও হচ্ছে তথ্যপ্রাপ্তি অধিকারের মধ্যে বাধ্যতামূলক নয়। তৃতীয় পক্ষের বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকারের ক্ষতিগ্রস্ত করা কিংবা ব্যক্তি সংস্থান লাভবান ক্ষতিগ্রস্ত, প্রচলিত আইন বাধাগ্রস্ত, এগুলো কোনোগুলোই বাধ্যতামূলক নয়। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে এরকম কিছু বিষয়, এই ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হবে এমন বিষয়, ব্যক্তি জীবনের শারীরিক নিরাপত্তা বিপদে গ্রস্ত হবে এরকম বিষয়, আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য ব্যক্তি কর্তৃক যে গোপনীয় তথ্যগুলো থাকে, আদালতে কোনো বিষয় থাকে যেমন হচ্ছে অপরাধের তদন্ত প্রক্রিয়া কিংবা হচ্ছে বাণিজ্যিক বা কারিগরিভাবে বৈজ্ঞানিক যে গবেষণার ফলাফল আছে, এগুলো কোনো কিছু বাধ্যতামূলক নয়। এছাড়া আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, কোনো ব্যক্তির পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কে যে বিষয়গুলো আছে কোনোগুলো এই বিষয়গুলো বাধ্যতামূলক নয়। এখন তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে আমরা তথ্য গ্রহণ করতে পারি। কোনো ব্যক্তি কর্মকর্তার নিকট লিখিত বা ইমেলে অনুরোধ করতে পারবে, আর অনুরোধের যে বিষয়গুলো আছে সেখানে অবশ্যই অনুরোধকারীর নাম, ঠিকানা, প্রযোজ্য ক্ষেত্রে ফ্ল্যাক্স নম্বর অথবা ইমেল ঠিকানাও দিতে হবে। এছাড়া তথ্য অবশ্যই নির্ভুল এবং স্পষ্ট বর্ণনা থাকতে হবে। তথ্যের অবস্থান নির্ণয়ের জন্য অবশ্যই প্রাসঙ্গিক তথ্যাবলী প্রয়োজন। কোনো পদ্ধতিতে তথ্য পেতে চায় তার আগে বর্ণনা দিতে হবে। এছাড়া তথ্য প্রদান প্রাপ্তির যে পদ্ধতি রয়েছে, দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছে উনি অনুরোধের তারিখ অনুযায়ী অনধিক 20 কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন। একাধিক তথ্য প্রদান করে ইউনিট থাকলে 30 দিনের মধ্যে সে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদানের অধিকার হলে কারণ উল্লেখ করে 10 দিনের মধ্যে দিয়ে দিবে। এই ছিল আমাদের তথ্য প্রদান পদ্ধতি। এখন হচ্ছে নাগরিকের কর্তব্য। অধিকার ভোগ করতে হলে অবশ্যই কর্তব্য পালন করতে হয়। অধিকারের সাথে কর্তব্য অবশ্যই সম্পর্কযুক্ত। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোট দেওয়া, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা, রাষ্ট্রের সেবা করা, সব কিছু হচ্ছে নাগরিকের কর্তব্য। কর্তব্যের শ্রেণী বিভাগকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নৈতিক কর্তব্য, আর এক হচ্ছে কি আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য যেগুলো হচ্ছে নৈতিকতা বোর্ড থেকে আসে সেগুলোকে নৈতিক কর্তব্য বলি, যেমন হচ্ছে নিজে শিক্ষিত হওয়া, সন্তানকে শিক্ষিত করা, সততার সাথে ভোটদান দেওয়া এবং রাষ্ট্রের সেবা করা অথবা বিশ্বের মানবতা করা, এগুলো হচ্ছে নৈতিক কর্তব্য। এছাড়া রয়েছে আইনগত কর্তব্য, রাষ্ট্রের অনুগত পালন করা, আইন মান্য করা এবং কর প্রদান করা, আর এগুলো সব কিছুই হচ্ছে আইনগত কর্তব্য। আইনগত কর্তব্য যদি হচ্ছে ব্যাহত হয় তাহলে রাষ্ট্র কর্তৃক সেই নাগরিককে অবশ্যই শাস্তি পেতে হবে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের আইন, সংবিধান এবং তার প্রতি সম্মান, বিশ্বস্ততা পালন করতে হবে, আইন মান্য করতে হবে, অর্থাৎ আইন রাষ্ট্র প্রদত্ত কিছু নিয়মাবলী আছে সেগুলো হচ্ছে মেনে চলতে হবে এবং সততার সাথে কর দান করা, রাষ্ট্রের সেবা করা এবং নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে নাগরিকের কর্তব্য। অধিকার এবং কর্তব্যের সম্পর্ক। অধিকার এবং কর্তব্য দুইটি ভিন্ন শব্দ হলেও এগুলো পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ। অধিকার ভোগ করতে হলে অবশ্যই কর্তব্য পালন করতে হয়, যেমন হচ্ছে ভোটদান করা নাগরিকের অধিকার আর ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের হচ্ছে কর্তব্য। একজনের অধিকার অন্যজনের কর্তব্য, যেমন হচ্ছে চলার পথ, নিজে চলা এবং অন্যকে সেই পথ দিয়ে চলাচলে সহায়তা করা। রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি, তার মধ্যে কর্তব্য পালন করতে হয়, যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকলো এবং হচ্ছে রাষ্ট্রের আইন মান্য করতে হবে। এছাড়া শিক্ষা লাভের যে অধিকার আমরা ভোগ করে থাকি, সমাজের কল্যাণের জন্য অর্জিত শিক্ষাকে প্রয়োগ করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের অধিকার। এবং অর্জিত শিক্ষা প্রয়োগ করে যখন আমরা একটি দেশের জন্য কিছু করব সেটা হচ্ছে আমাদের কর্তব্য। এক কথায় পারস্পরিক নির্ভরশীলতা, ভারসাম্য রক্ষা, আইনি এবং নৈতিকতার সম্পর্কিত রাষ্ট্র ও নাগরিকদের পারস্পরিক যে সম্পর্ক সেগুলোই হচ্ছে অধিকার ও কর্তব্যের মিলবন্ধন। অধিকার ও কর্তব্য একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। আজকের ক্লাসটি এখানে শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নির্ধারিত কোর্স ফি পরিশোধ করলে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।